আজকের আলোচনা হবে আমাদের এসএসসি সোশিওলজির 10টি শর্ট প্রশ্ন। দেখো 10টি শর্ট প্রশ্ন তোমাদের একদম রিটেন ফরম্যাটে বা বেঙ্গলি ওয়ার্ডে দেওয়া আছে। তোমরা যারা এই প্রশ্নগুলি মনে হচ্ছে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা লিখে নিতে পারো খাতায়। দেখো পরীক্ষা সামনে চলে এসেছে, এখন লেখার সময় নেই, তো আমার মনে হয় যেটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। এছাড়াও আমি চেষ্টা করছি পিডিএফটা নিচে দেওয়া লিঙ্কে যেটা রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে বা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, এটা একটা চেষ্টা করছি এটাকে পিডিএফ ফরম্যাটে দেওয়ার। ওকে, চলো আজকের আলোচনা মূলত আমরা যে বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে 10টা শর্ট কোশ্চেন এসএসসি সোশিওলজি। এসএসসি দুটি সেমিস্টার, বিশেষ করে আমি দুটি ইউনিভার্সিটিকে এখানে কভার করতে চাইছি, যে একটা হচ্ছে ক্যালকাটা এসএসসি A1, আরেকটি হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটিতে যারা 5th সেমিস্টার রয়েছে, 5th সেমিস্টার এসএসসি 3, তাই তো? তোমাদের অলরেডি দুটো এসএসসি পড়েছো, তোমরা এসএসসি 3 পড়বে। এসএসসি 3 কিছু শর্ট কোশ্চেন আজকে আলোচনা হবে। চলো প্রথমে দেখো আলোচনা করব গবেষণার ভাগ। দুটি গবেষণা, একটা হচ্ছে অ্যাপ্লাইড, একটা হচ্ছে মৌলিক। দেখো অ্যাপ্লাইডটা গত বছর এসেছে, তো তোমরা চেষ্টা করো মৌলিকটা পড়ে যাওয়ার। দেখো গবেষণার প্রাথমিক দুটি ভাগ হলো, একটা প্রায়োগিক আর একটা মৌলিক। অ্যাপ্লাইড একটা এবং নাম্বারটা হচ্ছে ফান্ডামেন্টাল। প্রায়োগিক গবেষণার মধ্যে দিয়ে কী করা হয়? সমাজ বা শিল্পক্ষেত্রের আশু সমাধান, অর্থাৎ আশু সমস্যা সমূহের সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়। অর্থাৎ একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন আমরা পাই বা সলিউশন বের করার চেষ্টা করি অ্যাপ্লাইড গবেষণার মধ্য দিয়ে। আর ফান্ডামেন্টালের মধ্যে কি হচ্ছে দেখো, অপরদিকে মৌলিক গবেষণার মাধ্যমে সাধারণীকরণ, তত্ত্ব বা মতবাদ গঠন করার চেষ্টা করা হয়। এই ধরনের গবেষণার সাহায্যে সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের আচার আচরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির মাধ্যমে সাধারণীকরণ করার উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ এটা যে আমরা জেনারেলাইজেশন করছি, কোনো পার্টিকুলার থিওরি, কোনো তত্ত্ব বিল্ড আপের ক্ষেত্রে সাহায্য করছে, অর্থাৎ বা আমরা বলতে পারি আমাদের নলেজ বাড়ানোর ক্ষেত্রে বা নলেজ ইনক্রিজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণভাবে সাহায্য করছে ফান্ডামেন্টাল রিসার্চ। ফলত বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগের ভিত্তি তৈরি হয়, যার সাহায্যে প্রচলিত বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি করার সুযোগ ঘটে। ওকে, তাহলে প্রথমটা দেখলাম প্রায়োগিক, মানে যেটা প্রয়োগ করা হচ্ছে আমাদের সমাজ বা শিল্পক্ষেত্রে, আমাদের সোসাইটির কোনো পার্টিকুলার প্রবলেমের সলিউশন খুঁজে বার করার ক্ষেত্রে হেল্প করছে। আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা পার্টিকুলারলি কোনো থিওরি, পার্টিকুলারলি আমাদের কোনো বিষয়ের অ্যাকচুয়ালি জেনারেলাইজেশন হচ্ছে, হ্যাঁ আমরা, এবং একই সঙ্গে আমরা বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি করছি। ওকে, এরপর আসছি গবেষণার প্রকারভেদ। দেখো গবেষণার প্রকারভেদ, আমরা মূলত এখানে বহুবিধ গবেষণার প্রকারভেদ অনেক আছে, তো আমরা সেগুলির ক্ষেত্রে বিশেষ কয়েকটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট আমরা এখানে তুলে ধরেছি। প্রায়োগিক গবেষণা, মৌলিক গবেষণা, বর্ণাত্মক, বিশ্লেষণাত্মক, ধারণা সংক্রান্ত, অভিজ্ঞতালব্ধ, গুণগত, পরিমাণগত, যেটাকে আমরা অলরেডি আলোচনা করেছি। এটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, আর এটা কোয়ান্টিটেটিভ, অনুসন্ধানমূলক, ঐতিহাসিক, সিদ্ধান্তমূলক। এগুলো দেখে রাখবে, গবেষণার প্রকারভেদ যদি তোমাদের আসে দ্বিতীয়, এটা তোমরা লিখতে পারো। তারপর গবেষণার তাৎপর্য। গবেষণার তাৎপর্য কি? গবেষণা বৈজ্ঞানিক আর আরোহ প্রণালী ভিত্তিক চিন্তাভাবনাকে বদ্ধমূল এবং যুক্তিগ্রাহীভাবে সংগঠিত করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ গবেষণা ছাড়া, উইথাউট রিসার্চ বা ইন্ডাকটিভ চিন্তাভাবনা ছাড়া কখনোই যুক্তিগ্রাহীভাবে কিন্তু আলোচনা করা যায় না। ওকে, তো যুক্তিগ্রাহীভাবে সংগঠিত করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছে। গবেষণা নতুন জ্ঞান আরোহণের উৎস হিসেবে কাজ করে। আরেকটা পার্ট দেখো, গবেষণা নতুন জ্ঞান আরোহণের একটা উৎস। যত নতুন গবেষণা মানেই নতুন বিষয় আমাদের জানার ক্ষেত্র তৈরি হয়। নেক্সট, গবেষণার বিষয় বিশেষ তাৎপর্য হলো তার সমাজ বিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানের দিক নির্দেশ হিসেবে কাজ করে, তাই তো? আমরা অলরেডি দেখলাম, যেটা আমরা প্রায়োগিক গবেষণা বলছি, যে আমরা অ্যাপ্লাইড রিসার্চের মধ্য দিয়ে আমাদের সোসাইটির বিভিন্ন প্রবলেম, সেই প্রবলেমের সমাধান খুঁজে বার করি। ওকে, গবেষকের কাছে এর তাৎপর্য প্রতিভাত হয় যখন তারা বৃত্তিসিদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে স্ব ক্ষেত্রে নতুন অগ্রগতি সম্পর্কে অগ্রহান্বিত হয়। ওকে,
মানে খুব সিম্পলি আমরা বলতে পারি গবেষকের কাছে কিন্তু এই পার্টিকুলার রিসার্চ কিন্তু প্রত্যেকেরই নিজের নিজের ক্ষেত্রকে অ্যাকচুয়ালি ডেভেলপ করছে। ওকে, নেক্সট হচ্ছে গবেষণার বর্তমানে অর্থনৈতিক নীতি নির্ধারণের সহায়ক হিসেবে পরিগণিত হচ্ছে। এছাড়াও অর্থনৈতিক নীতি, এছাড়া সরকারি বেসরকারি ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। নীতি নির্ধারণ করা যদিও গবেষক বা গবেষণার কাজ নয়, কিন্তু গবেষণা বা গবেষকের উদ্যোগে নীতি নির্ধারকদের সহায়তা হয়। ওকে, সমস্ত অনুসন্ধান ক্ষেত্রেই কিন্তু গবেষণা যুক্তিবাদী বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্যকারী ভূমিকা নেয়। অর্থাৎ পার্টিকুলারলি কোনো একটা যুক্তিবাদী বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গবেষণাটা দরকার। এরপর আছে গবেষণার প্রেরণা। দেখো মোটিভেশন কি বলছে। হ্যাঁ, গবেষণার প্রেরণা কি, মানে পার্টিকুলারলি গবেষকের মনের অভ্যন্তরে এমন কোনো বিষয় থাকে যা তাকে গবেষণা সম্পন্ন করতে অনুপ্রেরণা যোগায়। তাই তো, অনুপ্রেরণা না হলে তো বিষয়টি কখনোই গবেষণা করা যায় না। আর এই বিষয়টিকে গবেষণার প্রেরণা বলা হয়, মোটিভেশন। এক্ষেত্রে আরো কতগুলো বিষয় গবেষকের প্রয়োজন হয়। কি কি? জীবিকা অর্জনের উপায় হিসেবে কেউ করছে, কেউ গবেষণার উপাধি অর্জনের স্বপ্নের জন্য করছে, কেউ শিক্ষার সর্বোচ্চ আঙিনা বা কেন্দ্রে প্রবেশ করার জন্য গবেষণা করছে, আবার কেউ সমাজে মান ও সম্মান পাওয়ার আকাঙ্ক্ষাই করছে, আবার কেউ গবেষণার প্রেরণা পাচ্ছে বুদ্ধিবৃত্তি বা ক্ষমতা ব্যবহারের সুযোগের জন্য, আবার একইভাবে অজানা ও জটিল সমস্যাগুলি সমাধানের যথার্থ মনোবল দেখানোর ক্ষেত্রেও কিন্তু গবেষণার প্রেরণা আমরা পেয়ে থাকি। ওকে, 4টে হলো। এরপর আসছে আমরা 5 নম্বর। দেখো নিরীক্ষণ, এক্সপেরিমেন্ট কি? দেখো এক্সপেরিমেন্ট আমরা শুনেছি পার্টিকুলারলি বিশেষ করে জীব বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞানগুলোতে, তাই না? তো এক্সপেরিমেন্ট কি? সাধারণভাবে নিরীক্ষা বলতে বা এক্সপেরিমেন্ট বলতে বোঝানো হয় নিয়ন্ত্রিত অবস্থায় পর্যবেক্ষণ করা। নিয়ন্ত্রিত অবস্থায় পর্যবেক্ষণ করা। নিরীক্ষা হলো একটি বৈজ্ঞানিক অনুসন্ধান, একদমই তাই অনুসন্ধান। এটা এর মধ্য দিয়ে আমরা কিছু খোঁজার চেষ্টা করি, তাই তো? কেন এক্সপেরিমেন্ট করি? এক্সপেরিমেন্ট করি আমরা কিছু খোঁজার জন্য, যার সাহায্যে নিরীক্ষা তার অনির্ভর চলক সমূহের মধ্যে, অনির্ভর চলক কি আমরা আলোচনা করছি, অনির্ভর চলক সমূহের মধ্যে একাধিক চলককে নিয়ন্ত্রণ করার ফলে নির্ভরশীল চলকে কি ধরনের পরিবর্তন ঘটছে তা পর্যবেক্ষণ করা হয় নিরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে। দেখো চলক এক ধরনের আছে, একটা হচ্ছে অনির্ভর আর একটা হচ্ছে নির্ভর। তো এই অনির্ভরশীল চলকের মধ্যে কি হয়, নির্ভরশীল চলকে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা দেখে আমরা তখন পার্টিকুলারলি কোন একটা সিদ্ধান্তে পৌঁছাই। আর এই সিদ্ধান্তে আসার যে প্রসেসটা, সেটাকে বলছি নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট। এই সুকৌশল নিয়ন্ত্রণ যে স্থানে করা হয় তাকে বলা হয় ল্যাবরেটরি, তাই তো? ল্যাবরেটরি। অ্যান্ড প্রাকৃতিক ও জীববিজ্ঞানী এবং মনস্তত্ত্ববিদেরা তাদের পরীক্ষার সময় ল্যাবরেটরি পরিচালনা করে থাকেন। কিন্তু সোশিওলজি তো আমাদের তো ল্যাবরেটরি নেই। আমরা কি করি? আমরা মূলত এটা কিন্তু ল্যাবে করি না। আমরা এক্সপেরিমেন্টটা কোথায় করি? আমরা এক্সপেরিমেন্ট সোসাইটির বিভিন্ন উপাদানকে নিয়ে করি। আমাদের সোসাইটিতে বিভিন্ন চলক রয়েছে, পার্টিকুলারলি সেই চলকগুলোকে নিয়ে করি। আলটিমেটলি আমরা বলতে পারি ওভারঅল সোসাইটি আমাদের ল্যাবরেটরি। ওকে, পরীক্ষা বা নিরীক্ষা শ্রেণীবিভাগগুলি কি কি? পরীক্ষা বা নিরীক্ষার, দেখো নিরীক্ষা বা এক্সপেরিমেন্টের শ্রেণীবিভাগ আছে অনেক। এক্সপেরিমেন্ট দেখো পিওর এক্সপেরিমেন্ট বলে, ন্যাচারাল অর আনকন্ট্রোল, স্বাভাবিক বা অনিয়ন্ত্রিত পূর্বকৃত বিষয় পুনঃপরীক্ষা, যেটাকে এক্সপোজ ফ্যাক্টর বলা হয়, বাস্তবসম্মত পুনঃপরীক্ষা, যেটা ট্রায়াল অ্যান্ড এরর বলা হয়, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, কন্ট্রোল অবজারভেশন, আর নিরীক্ষা ভিত্তিক গোষ্ঠী, এক্সপেরিমেন্টাল গ্রুপ ও নিয়ন্ত্রিত গোষ্ঠী। ওকে, তাহলে এটা গেল নিরীক্ষার শ্রেণীবিভাগ। এরপর আসছি, আচ্ছা এটা গ্রুপ কাকে বলে এটা নয়, এটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হচ্ছে যে নিরীক্ষা পদ্ধতির আমরা বলতে পারি অপরিহার্যতা। ওকে, নিরীক্ষণ পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, সংগঠন, সংস্থা প্রভৃতির নির্দিষ্ট আচরণের সঙ্গে অপর কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, সংগঠন বা সংস্থার ভিন্ন রকম আচরণের তুলনা টানা সম্ভব হয়। বোঝা গেল কেন নিরীক্ষা পদ্ধতি করব? কারণ নিরীক্ষা পদ্ধতি দিয়ে এই ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, সংগঠন, পার্টিকুলারলি এদের আচরণকে আমরা স্টাডি করছি, এদের আচরণকে বোঝার চেষ্টা করছি। সাধারণত প্রচলিত নিরীক্ষায় নিরীক্ষাভিত্তিক গোষ্ঠী ও নিয়ন্ত্রিত গোষ্ঠীর উল্লেখ করা হয়। নিরীক্ষাভিত্তিক গোষ্ঠী বিবেচনাধীন বিষয়ের ক্ষেত্রে প্রকাশিত হয়ে পড়ে। সেক্ষেত্রে একাধিক পর্যবেক্ষণ চালিয়ে নিয়ন্ত্রিত গোষ্ঠীর তুলনায় নিরীক্ষাভিত্তিক গোষ্ঠীর মধ্যে কী কী ধরনের পার্থক্য দেখা যায়
অথবা কি ধরনের পরিবর্তন বা পরিমার্জন ঘটে তা নির্ধারণ করা সহজ হয়ে ওঠে। ওকে, এটা গেল নিরীক্ষার অপরিহার্যতা। এরপর আসছি আমরা 8 নম্বর। দেখো 8 নম্বর হচ্ছে ধারণা। কনসেপ্ট কি? ধারণা হলো পর্যবেক্ষণীয় বিষয় ও ঘটনাসমূহের বিমূর্তকরণ বলা যেতে পারে। ধারণা আমরা পর্যবেক্ষণ করছি। ম্যাকক্লিল্যান্ডের সংজ্ঞা অনুযায়ী ধারণা হলো ভিন্নতর ঘটনাসমূহের সংক্ষেপিত বর্ণনা। মানে আমাদের সোসাইটিতে অনেক ঘটনা থাকে, ভ্যারাইটি অফ ফ্যাক্টস থাকে, এই ভ্যারাইটি অফ ফ্যাক্টসের একটা শর্ট হ্যান্ড বা সংক্ষেপিত বর্ণনাকে আমরা বলে থাকি ধারণা। ধারণাটার ওয়ার্ডটার সঙ্গে আমরা পরিচিত, তাই তো? এর উদ্দেশ্য কি? বিভিন্ন ঘটনাসমূহকে একটা সাধারণ হেডিংয়ের অন্তর্ভুক্ত করা। এর একটাই উদ্দেশ্য, বিভিন্ন ঘটনাগুলোকে একটা সাধারণ হেডিংয়ের অন্তর্ভুক্ত করা এবং অন্তর্ভুক্ত করে চিন্তা ভাবনাকে সহজ করে তোলা। কারণ ধারণা ছাড়া, উইথাউট কনসেপ্ট, আমরা কখনোই পার্টিকুলার একটা বিষয়কে সহজ করে তুলতে পারি না। ঘটনাকে সাধারণ জ্ঞানের মাধ্যমে বিবৃত করা প্রভৃতি ক্ষেত্রে এই ধারণা ব্যবহৃত হয়। দেখো কোনো পার্টিকুলার ঘটনা, সেই ঘটনাকে সাধারণ জ্ঞানের মধ্য দিয়ে বিবৃত করে তোলা, ছোট করে মানুষের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করা। এমন কোনো ক্ষেত্রলব্ধ জ্ঞান, এটা হচ্ছে এম্পেরিক্যাল বা এম্পেরিকিস্ট নলেজ, বা এমন কোনো ক্ষেত্রলব্ধ জ্ঞান নেই যেখানে কোনো না কোনো অর্থে ধারণা তৈরি হয়েছে। বিজ্ঞানের প্রতিটি বিষয় কিছু ধারণা গঠন ব্যবহার করে। তাহলে বিজ্ঞানের প্রতিটি বিষয়, আমাদের সোশিওলজিও কনসেপ্ট ব্যবহার করে। এর ফলে গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখে অনুসন্ধান করা সহজ হয়। তাহলে কনসেপ্ট যদি থাকে তাহলে প্রবলেমগুলোকে অনুসন্ধান করা সহজ হয়। গবেষকরা তাদের গবেষণা বিষয়ের ক্ষেত্রে স্বাভাবিক ও সচেতনভাবে পদ্ধতিবিদ্যার প্রয়োজনে ধারণা গঠন করে থাকে। ওকে, তাহলে এই যে ধারণা হচ্ছে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সোশিওলজির গবেষণার ক্ষেত্রে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কোনো পার্টিকুলার একটা টপিক নিয়ে যদি স্টাডি করতে চাও, সেখানে ইউ হ্যাভ টু অ্যাট ফার্স্ট নো দ্য কনসেপ্টস। ঠিক আছে, তো কনসেপ্টস কিন্তু জানতে হবে। তো সেখানে কনসেপ্টসের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা ধারণাটা আমরা এই অ্যাঙ্গেল থেকে পড়ব। ওকে, নেক্সট আসছি 9 নম্বর, প্রস্তাবনা বা প্রস্তাবিত বিষয় কি? দেখো প্রস্তাবনা বা প্রস্তাবিত বিষয়, সাধারণভাবে প্রস্তাবনা বলতে বোঝানো হয় একটি বাক্য যার মাধ্যমে মতামত প্রকাশ অথবা বিচার করা সম্ভব হয়। ওকে, প্রস্তাবনা বলতে আমরা একটা বাক্য বলছি যার মধ্যে একটা মতামত প্রকাশ করা হচ্ছে বা একটা বিচার করছি। গবেষণা ক্ষেত্রে প্রস্তাবনা হলো ঘটনাসমূহের মধ্যে সম্পর্কের সাধারণীকরণ। তাহলে গবেষণা ক্ষেত্রে প্রস্তাবনা কি বলবো? ঘটনাসমূহের মধ্যে, মানে পার্টিকুলারলি মনে করো দুটি ঘটনার মধ্যে সম্পর্কের সাধারণীকৃত উক্তি বা বিবৃতিকে প্রস্তাবনা বলে থাকি। সমাজতত্ত্বে কি? সমাজতত্ত্বে প্রস্তাবনাকে প্রকল্প হিসেবে বিবেচনা করা হয় এবং ক্ষেত্রলব্ধ গবেষণা, মানে যেটা আমরা বললাম এম্পেরিক্যাল রিসার্চ, ক্ষেত্রলব্ধ গবেষণা মানে ফিল্ডে গিয়ে গবেষণা করা, ক্ষেত্রলব্ধ গবেষণার মাধ্যমে তার সত্যতা প্রতিপন্ন করা হয়ে থাকে। আচ্ছা, এই হাইপোথেসিসটা তোমাদের লাস্ট ইয়ারে এসেছিল। আমি বলেছিলাম যে হাইপোথেসিস হচ্ছে সেট অফ অ্যাজাম্পশন, মানে বলা যেতে পারে কিছু অনুমান। আমরা পার্টিকুলার কিছু বিষয়ের উপর বেস করে অনুমান করি যে আমাদের যে রিসার্চটা আমরা করতে চলেছি তার ফলাফল কি হতে পারে। তো সমাজতত্ত্বে প্রস্তাবনাকে সেটাই বলা হয়, প্রকল্প বলা হয়, এবং এই ক্ষেত্রলব্ধ গবেষণার মধ্য দিয়ে অর্থাৎ ফিল্ডে নেমে সে তার সত্যতা প্রতিপন্ন করা হয়ে থাকে। কারণ এটা তো অনুমান, প্রকল্প মানে হচ্ছে অনুমান, ঠিক আছে? এই অনুমান তো সঠিক নাও হতে পারে, তাই না? তাহলে সঠিক কি ভুল সেটা আমাদেরকে জানতে হবে। কিসের মধ্য দিয়ে? গবেষণার মধ্য দিয়ে। কিন্তু প্রস্তাবনা কোনো প্রামাণ্য বৈজ্ঞানিক নীতি হিসেবে গণ্য করা হয় না, কোনো প্রামাণ্য নীতি নয় কিন্তু, কারণ প্রস্তাবনা কিন্তু প্রমাণিত নয়, এটা ভুলও হতে পারে। মতবাদের মধ্যে সাধারণীকরণ বিষয় দৃশ্যমান হয় তাকে প্রস্তাবনা বলে। চলো এরপর আসছি আমাদের লাস্ট কোশ্চেন আজকের, চলক। ভেরিয়েবল বলতে কি বোঝো? চলক, এটা ধরেই রাখো তোমাদের পরীক্ষায় আসবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের স্যাম্পল পড়াবো, স্যাম্পলের থেকে শর্ট কোশ্চেন দেবো। স্যাম্পল থেকে যেমন আসবে চলক থেকেও আসবে। চলক গবেষণার একক বৈসমূহের পরিমাপকে বোঝায়, রিসার্চ ইউনিট। চলক সেই সমস্ত গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীকে নির্দেশ করে যাদের বিভিন্ন ধরনের মূল্যমান রয়েছে।
যেমন গুণগত, পরিমাণগত। পরিমাণগত বৈশিষ্ট্যকে চলক বলা হয়। চলক কয় প্রকার, কি কি, আরেকটা প্রশ্ন এখানে, এটা আলাদা। হ্যাঁ, আচ্ছা 11টা হলো, তাহলে 11 নম্বর, চলক কয় প্রকার, কি কি। সংখ্যাতাত্ত্বিকরা সাধারণভাবে চলককে দুটি ভাগে ভাগ করেছেন, একটা গুণগত চলক আর একটা পরিমাণগত চলক। প্রথমটা হলো অ্যাট্রিবিউট বা গুণবাচক বৈশিষ্ট্য নির্দেশক করে, আর দ্বিতীয়টি চলক বা ভেরিয়েবল। দেখো, তাহলে প্রথমেই বলি যে চলক কি। চলক হচ্ছে, মনে রাখবে, চলক গবেষণার একটা একক। মানে পার্টিকুলারলি চলক সেই সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্যাবলীকে নির্দেশ করে যাদের বিভিন্ন ধরনের মূল্যমান রয়েছে। হ্যাঁ, যেমন বলি এজ একটা চলক, এজ একটা চলক যেটা ভ্যারি করে, ভ্যারি থেকে ভ্যারিয়েবল। ওকে, ক্লিয়ার? আজকে এই পর্যন্ত রাখছি, এখানেই শেষ করছি চলক দিয়ে। নেক্সট দিন আমরা শুরু করব চলকের বিভাজন থেকে। ওকে, চলকের বিভাজন থেকে আমরা শুরু করব।